আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। দাদা, আমার প্রথম প্রশ্ন আপনার কাছে। আপনি গত 14 মাস ধরে হ্যাঁ। বাঙালির সাথে দাঁড়িয়ে আছেন, বাংলাদেশীদের সাথে দাঁড়িয়ে আছেন। আওয়ামী হুম, লীগ ঘরানার লোককে বিভিন্ন হুম, সময় বিভিন্ন নিউজ দিচ্ছেন। এরপরেও আপনাকে আমাদের দেশেরই আমাদের লোকজনই অনেক বাজে কথা বলে, বাজে কমেন্টস করে। এতে কি আপনি দুঃখ পান? হুম। না, আমাদের কারণ এটা এটা কি জানেন, এই যে 30 বছর ধরে 31 বছর ধরে যে আমি সাংবাদিকতা করেছি, তাতে আমি টোটাল 1 2 3 4 5 6 7টা কেস খেয়েছি। তার মধ্যে 6টা মিটে গেছে, এখন একটা এখনো চলছে। এর মধ্যে 3টে ছিল ক্রিমিনাল কেস, আর 4টে ছিল ডিফামেশন কেস। তো এই লোকে মামলা করবে, লোকে কুকথা বলবে, এ তো খুব স্বাভাবিক। আর সোশ্যাল মিডিয়াতে এলে পরে সোশ্যাল মিডিয়াতে ভালো মন্দ সবকিছু লোকই থাকে। কিছু লোক থাকে তারা সবসময় খারাপ বলার জন্যই ব্যস্ত থাকে। তো এতে আমার কিছু যায় আসে না। যারা দেখার তারা দেখবে, যারা দেখার নয় তারা দেখবে না। আমি তো কাউকে জোর করিনি, আমি তো কোনোদিন কাউকে বলিনি যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলের গতি দেখবেন অত্যন্ত ধীর। তো মাঝে একজনকে লাগিয়েছিল একজন, সে একটা এআই দিয়ে একটা ভিডিও করে সে আমাকে ঠকবাজ প্রমাণ করার চেষ্টা করেছিল। আমি কিছুই বলিনি, সেটা নিয়ে কোনো প্রশ্নও তুলিনি, আমি কোনো উত্তরও দিইনি। শুধু আমি আমার কাজ আমি করে গেছি। বাংলাদেশের সঙ্গে আমার সম্পর্ক যেটা, সেটা হচ্ছে 71-এর যুদ্ধ আমি দেখিনি। বাবার মুখ থেকে এই শেখ মুজিবের স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, তার লড়াই, ভাষার ভিত্তিতে একটা দেশভাগ, সবকিছু মিলিয়ে এই ছোটবেলা থেকে শুনতে শুনতে ভেতরে একটা আগ্রহ জন্মে যায়। তো যখন জুলাই মাস থেকে এই জিনিসটা শুরু হলো না, তখন থেকে তখন আমি অন্য ভিডিও করতাম, আমার দেশের ভিডিও করতাম, বিদেশের ভিডিও করতাম, মাঝে মধ্যে আমি বাংলাদেশের ভিডিও করতাম। যেদিনকে শেখ হাসিনা একটা কথা বললেন যে ওরা চাকরি পাবে না তো কি রাজাকারের বাচ্চারা চাকরি পাবে, আমার ভিডিও স্ক্রল করলে আপনি নিচের দিয়ে গেলে 1 বছর 1.5 বছর আগের ভিডিও আপনি দেখতে পাবেন। সেখানে আমি একটা ভিডিও করেছিলাম, উনি পচা শামুকে পা কাটলেন। এটা ছিল আমার ভিডিওর ট্যাগ লাইন। তো তারপরে তো ইন্টারেস্ট পেয়ে গেলাম যে কি হচ্ছে দেখি। এই করতে 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 এবার কখন যে আমি নিজে এটার সঙ্গে জড়িয়ে গেছি ওতপ্রোত ভাবে, এখন আমি বেরোতে চাইলেও আমার দর্শক আমায় বেরোতে দেয় না। ভালো যেমন দর্শক আছে 90-95%, 5% খারাপ দর্শক থাকবে। আর তারা নাম পরিবর্তন করে, তারা XYZ 1 2 3 এই সমস্ত আইডি দিয়ে তারা আমার নামে কুকথা ফুকথা বলে। তা সাহস যদি থাকে তাহলে পরে আমাকে মানে নাম দিয়ে এ করে না কেন? আমার তো টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে আমায় গালাগালি করে না কেন? তাহলে তো আমি তাকে ধরতে পারতাম, কিন্তু করবে না। এদের উদ্দেশ্য হচ্ছে এই মানুষটাকে একটু গালি দাও। এর মধ্যে কিছু জামাত আছে, আবার কিছু আবার কিছু লোক আছে জানেন, অদ্ভুত ব্যাপার। একজন আমায় লিখেছে, একজন না বেশ কয়েকজন লিখেছে, দাদা আপনাকে আমরা খুব ভালোবাসি, মজা করে লিখি গুজব দাদা। হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে। মজা যদি তাতে পান, না মজা পাবেন, আমার কি যায় আসে? আমার বলার কথা বলে যাব আমি। কারণ বাংলাদেশের দেশে তো আমার ঘরবাড়ি নেই, আমার জমি সম্পত্তি নেই, আমার আত্মীয় স্বজন নেই, জীবনে এই বাংলাদেশে যাবও না। আর বাংলাদেশের আমার নাগরিকত্বেরও দরকার নেই। বাংলাদেশের কোনো মন্ত্রী, কোনো সাংসদ, তাদের সবাইকে আমি ফোন করেছিলাম একটা কারণে,
সেটা হচ্ছে আমার কাছে একটা অ্যাপিল করেছিল একটি ছেলে, সেই নাম আমি ভুলে গিয়েছি, তাকে দিয়ে আমি ভিডিও করেছিলাম। সে খেতে পাচ্ছে না, ছেলে স্কুলে মাইনে দিতে পারছে না, তাই তার ফোন নাম্বার দিয়ে আমি ভিডিও করেছিলাম। সে আমাকে প্রচুর মিনিস্টার এমপির নাম্বার দিয়েছিল, যে এদের সবাইকে আমি ফোন করেছিলাম, আমাকে কেউ সাহায্য করেনি। তা আমি সেই নাম্বারে বেশ কয়েকবার ফোন ঘুরিয়েছি, কেউ আমার ফোন তোলেনি, কেউ না। এটা আমার দুর্ভাগ্য যে আমার সঙ্গে কেউ দেখা করতে চায় না। আর শুধু তো আপনি বলছেন যে গুজব বাজ বলে, আমাকে তো রয়ের অ্যাসেট বলে যা দাগিয়ে দিয়েছে। কয়েকজন জানে যে আমি রয়ের অ্যাসেট, তারা আবার ভয়ের চোটে আমার সঙ্গে আবার যোগাযোগ করে না। একজন আমায় বলছে যে আপনি রয়ের অমুককে চেনেন না? না, আমি কাউকে চিনি না। বলে চেনেন না? না, আমি চিনি না। তা আপনি রয়ের অ্যাসেট না? না। সে বিশ্বাসই করলো না। শেষ পর্যন্ত সে আমাকে আনফ্রেন্ড করে দিল, আমাকে ব্লক করে দিল। আমি কি বলবো আর? আমি নিজের কথা বলে যাই, যে শুনবে শুনবে, যে শুনবে না শুনবে না। আমার কাজ খবর করা, আমি খবর করব। আমি টেলিভিশনের নিউজ দেখে আমি বসে পড়লাম, যে 4 লাইন বক বক করে দিলাম, বিশ্লেষণ করলাম, ও আমি করি না। আমার কাজ হচ্ছে, সাংবাদিকের কাজ হচ্ছে নিউজ ব্রেক করা। আমি নিউজ ব্রেক করি। হয় কি জানেন, আমি যে সময় বলছি, যে কনটেক্সটে বলছি, বাস্তবে হয়তো সেই সময় সেটা মিল খাচ্ছে না। আর বাংলাদেশের মানুষ কি মনে করে, আজকে আমি বললাম কালকেই হয়তো সেটা ঘটে যাবে, সেটা তো হয় না। আমি যে অল ইন্ডিয়া 30 বছর ধরে ঘোরাফেরা করেছি, যাদের সঙ্গে আমার বন্ধুত্ব, যাদের সঙ্গে আমি বড় হয়েছি, তারাও খুব ছোট অবস্থায় আইএএস হয়ে ঢুকেছিল। আমিও তখন টেলি সাংবাদিক হিসেবে ঢুকেছিলাম। আবার ধীরে ধীরে তারাও পোস্টে বড় হয়েছে, আমিও বড় হয়েছি। কিন্তু আমাদের মধ্যে সম্পর্কটা সেই চিরকালীন মানে সত্যের মতো রয়ে গেছে। যেমন আমি অনেকজনের নামের থেকে আমার এক্ষুনি মনে পড়ছে, আমার খুব কাছের লোক হচ্ছে বিক্রম মিস্ত্রি, বিদেশ সচিব। তিনি এই আমাদের পশ্চিমবঙ্গে একসময় গ্রাম ও নগরোন্নয়ন সচিব ছিলেন, ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের। উনি কিন্তু ভালো বাংলা বলতে পারে, ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে, বিক্রম মিস্ত্রি। তার সঙ্গে সেই 2008 সালে যে আলাপ ছিল, সেই আলাপ কিন্তু আজও রয়েছে। ফলে বিক্রম যেখানেই থাকুক না কেন, আমি যদি ওকে ফোন করি বা মেসেজ করি, বিক্রম ঠিক মানে টাইম জোন অনেক সময় মেলে না। আমি হয়তো এখানে বসে আছি, বিক্রম জাপানে বসে আছে, আমি এই মুহূর্তে জাপানে রয়েছে। এই যে এখন শেখ হাসিনা যাবেন, শেখ হাসিনার সঙ্গে কে যাবেন? সঙ্গে যাবেন বিক্রম মিশ্র, এবং আরো পরিষদ যারা আছে তারা যাবেন। ফলে এই যে ক্ষমতার অলিন্দে যারা রয়েছে, তাদের সঙ্গে যে গভীর যোগাযোগটা, সেই যোগাযোগ থেকেই আমি খবরটা পাই, একটু আগাম পাই। এটা আগাম বলি, পরবর্তী ক্ষেত্রে যখন যেগুলো মেলে, তখন দেখা যায় 3 মাস দেরি হচ্ছে। আমি আগে যা যা বলেছি সেগুলো এখন পরিলক্ষিত হচ্ছে। আমি বলেছিলাম ভাগ বাটোয়ারা নিয়ে এদের মধ্যে গন্ডগোল হবে, এরা একে অপরের প্রতি কুৎসিত গালাগাল করবে, ঝগড়া করবে। তারপর যেটা এখনো হয়নি সেটা নেওয়ার, তারা নিয়ে যাক। আমি করেছিলাম। তারপর থেকে তখন কেউ বিশ্বাস করেনি। এখন দেখা যাচ্ছে কেউ বেরোতে পারছেন। ব্যাপারটা এইটা। এখন দাদা গতকাল রাতে আমার মানে হঠাৎ আমি বললাম, আর সঙ্গে সঙ্গে মিলে শুধু
দর্শক শ্রোতা, সম্ভবত তরুণদার নেটওয়ার্ক বিভ্রাটের কারণে উনি বের হয়ে গিয়েছেন, উনি আবার আসবেন। আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, উনি আবারও ঢুকছেন। ওনার এখানে প্রচন্ড বৃষ্টি বাদল হচ্ছে, তাই। জি দাদা, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওই আপনাদের ওখানে বৃষ্টি বাদলের আমার- কারণে নেটওয়ার্ক প্রবলেম হ্যাঁ করছে। হ্যাঁ হ্যাঁ, আমার এই এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বলে আমার নেটওয়ার্কের আচ্ছা, সমস্যা হচ্ছে। দাদা এখন অনেকেই জিজ্ঞেস করছে, এখানে অনেক মেসেজ, অনেকে জিজ্ঞেস করছে, দাদা একটু বলেন শেখ হাসিনা কবে আসবেন। এই প্রশ্নটা অনেকে আমার কাছেও করে, কিন্তু আসলে আমার কাছে কি মনে হয় জানেন, আমি কিভাবে বলবো যে উনি কবে আসছেন, কারণ এটা তো অনেক হাই লেভেলের থট, অনেক গোপনীয়তার বিষয় আছে। এখন এই প্রশ্নটা বারবার জিজ্ঞেস করছে অনেকেই, এই বিষয়ে কি আপনি কিছু বলবেন কিনা দর্শকদের উদ্দেশ্যে? না, শেখ হাসিনা কবে ওখানে যাবেন সে সম্পর্কে আমারও কোনো আইডিয়া নেই। এগুলো বলে টলে হয় না, ডেট তারিখ বলে হয় না, কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনারা বলুন না, 1.5 বছর আগে যে পরিস্থিতি বাংলাদেশে ছিল, আজ কি সেই পরিস্থিতি আছে? নেই। আমি তখনও বলেছিলাম শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরবেন। আমি কালকেও বলেছি, আজকেও বলছি, আগামী দিনেও বলবো। আমি আমার জায়গা থেকে একচুলও নড়িনি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই লেজিটিমেট প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন, আর ভারতবর্ষ তাকে প্রধানমন্ত্রী হিসেবে মানে। তার তিনি প্রধানমন্ত্রী হিসেবেই তাকে ট্রিট করে। এই যে বিদেশে যাবেন, আমায় শোনা যাচ্ছে? জি জি জি, পরিষ্কার। আমায় শোনা যাচ্ছে? জি, পরিষ্কার শোনা যাচ্ছে। এই যে উনি বিদেশে উনি যাবেন, যত লোক লস্কর, তারপর আপনার সিকিউরিটি, প্লেন, সমস্ত কিছু তো ভারতবর্ষই প্রোভাইড করছে। তার মানে কি একরকম সবকিছু। দালাই লামাকে কারণ যেভাবে করা হচ্ছে সেটাই? একদম, আমি বলেছি ভারতবর্ষে রাজা বদলায়, নীতি বদলায় না। 71 সালে কংগ্রেস আমলে যে নীতি ছিল, আজকে 2025 সালে এতগুলো সরকার পাল্টে গেছে, বাংলাদেশ সম্পর্কে নীতি তার পাল্টায়। এখন মোদী সরকার এসছে, মোদীও সেই একই নীতি। ভারতবর্ষের নীতি বাংলাদেশের প্রতি সফট, বন্ধুত্বপূর্ণ, এবং মুক্তিযুদ্ধের পক্ষে যে শক্তি আছে তাকে সরকার দেখতে চায়। কারণ আপনার পাশের বাড়িতে যদি জঞ্জাল হয়, সেখানে কেউটে সাপ হয়, আপনি জঞ্জাল পরিষ্কার করে কেউটে সাপটাকে তো আপনি হটাবেন বা মারবেন। ভারতবর্ষের অবস্থা সেইটা। আমি প্রথম একটা কথা আমি উল্লেখ করেছিলাম, সেটা এখন সবাই উল্লেখ করে, যে ভারতবর্ষের পেটের মধ্যে বাংলাদেশ, সেই পেটের মধ্যে ক্যান্সার হয়েছে। প্রথম বলতাম গ্যাস অম্বল, তারপর দিলাম না, গ্যাস অম্বল আর নেই, গ্যাস অম্বলটা এখন ক্যান্সারে পরিণত হয়েছে। সুতরাং এই ক্যান্সারের ট্রিটমেন্টটা এখন শল্য চিকিৎসক দিয়েই করতে হবে, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি করে কিছু হবে না। শল্য চিকিৎসক দরকার, সেই শল্য চিকিৎসকের ব্যবস্থা হচ্ছে। আজকে রাত্রিরে, যেমন আমি ভিডিওতে বলেছি, আজকে রাত্রিবেলা সিডিএস এর সঙ্গে শেখ হাসিনার একটা বৈঠক হওয়ার কথা। বৈঠকটা হচ্ছে কি কখন হবে আমি এখনো পর্যন্ত জানতে পারিনি। যখন হবে তখন জানতে পারবো, জানতে পারলে আমি বলবো, যদি জানতে পারি কোনো খবর তখন বলবো, খবর না থাকলে বলবো কি করে। এই যে গতকাল রাতে আপনি যে খবরটা ব্রেক করেছিলেন, যে আমাদের অজিত দোভাল স্যার এবং জয়শঙ্কর স্যার শেখ হাসিনার সাথে দেখা করেছেন, হ্যাঁ, আপনার ওখানে ওই রিপোর্টটা দেখার পরে আমাকে আরো 2 জন বলার পরে আমি যখন এটা নিয়ে ভিডিও করেছি, তখন কিন্তু বাংলাদেশ সময় প্রায় রাতে 10:30টায় ডিজিএফআই থেকে আমাকে ফোন দিয়েছিলেন
আর ডিজিএফআই এর সরাসরি আমাকে প্রশ্ন ছিল যে আমি কি তরুণ ঘোষ থেকে নিউজ পেয়েছি কিনা, বা তরুণ ঘোষ আর কি কি বলেছে। তাই বলছে আমাকে কি বললো, তরুণ ঘোষকে আপনারা গ্রেপ্তার করে নিয়ে যান, পাশাপাশি দেশ আছে ঢুকাই দিয়ে নিয়ে আসেন ওই লোককে। ওরা আইনা বাঁধেন, বাঁধলে হয়তো আরো কিছু গোপন সংবাদ পাইতেও পারেন। বলে যে না, আপনি কি জানেন যে তরুণ ঘোষ অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতেছে বাংলাদেশে। আমি যেটা আছে, মোদীকে বলেন তরুণ ঘোষকে ধরে আনেন, অ্যারেস্ট করেন, আপনাদের তো সব ক্ষমতা, আইসিটি তাই না বিচার করে দেন, ফাঁসি দিয়ে দেন ওই লোককে। পরে আমরা বলে না আপনি কোথায়, আমি যেখান থেকে খবর পাই সেটা আমার বলার দরকার নাই। আর যদি আপনার গভর্নমেন্টের এখন ওই ক্ষমতা হয় না আমাকে ধরে নিয়ে যাওয়ার, আমার ফ্যামিলিকে অনেক অত্যাচার করছেন, এখন আর ওগুলা সহ্য হয়ে গেছে, আর কিছুই হবে না, সুতরাং আপনারা, এ ছিল খবর। আজকে আপনি যেটা বলেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি 10টা দেশে হয়তো সফরে যাবেন, তার মধ্যে রাশিয়া যাবেন। এখন এই মুহূর্তে তো ওনার পাসপোর্ট নেই। আরেকবার বলুন, শুনতে পেলাম না। মানে আপনি বলেছেন যে ব্রিক্সের আওতাধীন 10টা দেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাবেন, আমাদের সর্বপ্রথম যাবেন ব্রিক্সের মধ্যে যে দেশগুলো রয়েছে সেগুলো হচ্ছে রাশিয়া আছে, চীন আছে, ওদিকে ব্রাজিল আছে, সাউথ আফ্রিকা আছে, এদিকে ইন্ডিয়া আছে, ব্রিক্স। তার বাইরে যে দেশগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে এতে যাবে, ব্রাজিলের বাইরে যেটা আছে সেটা হচ্ছে সাউথ আফ্রিকা আছে। এই সাউথ আফ্রিকা, ব্রাজিল, রাশিয়া, চীন, এই 4টে দেশে ব্রিক্সের মধ্যে উনি যাবেন। বাকি যদি সময় পান তাহলে উনি যাবেন হচ্ছে আর্মেনিয়া এবং অস্ট্রেলিয়া, এই দুটো দেশে উনি যাবেন। যদি মানে এটা মানে ট্যুর প্ল্যানটা যদি জয়শঙ্করজি ঠিক করতে পারেন, এই 10 দিন কেন, এটা নিয়ে আমার প্রশ্ন আছে। 9 দিনও নয়, 12 দিনও নয়, 10 দিন কেন, এটা নিয়েও আমার অনেক প্রশ্ন আছে, যদি সেই প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি। একটা কারণ থাকবে তো 10 দিন, এটা 11 দিনও নয়, 12 দিনও নয়, আবার 9 দিনও নয়, 8 দিনও নয়। ওই 10 দিনের মধ্যে যদি ম্যাচ করা যায় তাহলে পরেই হবে, আদারওয়াইজ হবে না। তার মানে কি 10 দিনের মধ্যে কিছু হতে যাচ্ছে? আমি বলছি না হবেই, আমার ভেতরে নিয়ে একটা প্রশ্ন জাগছে যে 10 দিন কেন, 10 দিনের মধ্যেই কিছু হবে, এই প্রশ্নটা আমার মধ্যেই জাগছে, যার উত্তর আমার কাছে নেই। এখন অনেকেই জিজ্ঞেস করছেন যে শেখ হাসিনার তো পাসপোর্ট নেই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ট্রাভেল ডকুমেন্ট পাসপোর্ট না, ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দিয়েছে, তো ট্রাভেল ডকুমেন্ট তো দিয়ে দিয়েছে। এবং উনি কি এখন কি নরমাল দলাইল না, উনি স্পেশাল ফ্লাইটে যাবেন। যে ওইটা অনেকে জানতে চান, 4টে বিমান আছে, যে মোদির 4টে বিমান আছে, 2টো বোয়িং আর দুটো এয়ারবাস। মোদি যেটা ঘুরে বেড়ান এখন সেটা হচ্ছে বোয়িং এ, এয়ারবাসও আছে। ওই এয়ারবাস একটা দেওয়া হবে ওনাকে, ওনার সঙ্গে অনেক লোকজন যাবে না, এয়ারবাস একটা ওনাকে দিয়ে দেওয়া হবে, ওই এয়ারবাসেই যাবে। এটা একরকম রাষ্ট্রীয় সফর বলা যায়। হ্যাঁ, রাষ্ট্রীয় সফর বলা যায়। রাষ্ট্রীয় মানে উনি যেই দেশেই যাবেন সেই দেশেই অ্যাজ এ বাংলাদেশের প্রাইম মিনিস্টার হিসেবে ট্রিট হবে ওনার, প্রাইম মিনিস্টার হিসেবেই যাবেন। হ্যাঁ। আপনি কি দাদা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর অবস্থান শুনতে পারছেন? অবস্থা তো খুব খারাপ, খুব খারাপ, যে কোনো সময় রক্তক্ষয়ী সংগ্রাম হবে। না, এই যে মামলা যেটা ওই যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে মামলা যেটা হয়েছে, আপনার দেশেও সেনাবাহিনী আছে, আপনাদের দেশের সেনাবাহিনীর মামলা কি বাইরে সিভিল কোর্টে হয়? আর আমার দেশের সেনাবাহিনী যাকে আমি ফোন করছি, হ্যাঁ, রিটায়ার্ড জেনারেল থেকে এখন সার্ভিং লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত সবাই হা করে হাসছে, বলছে এক বিচিত্র দেশ, বিচিত্র দেশ, তার বিচিত্র কাণ্ড কারখানা, এমনি আর কি বলবো, তারা হা করে হাসছে। আমি রিটায়ার্ড জেনারেল শঙ্কর নারায়ণকে জিজ্ঞেস করেছি, কর্নেল অজয় রায়নাকে জিজ্ঞেস করেছি, আমি জেনারেল শফিউল্লাহকে জিজ্ঞেস করেছি, আমি অনেকের সঙ্গে কথা বলেছি। আমি মিলিটারি ইন্টেলিজেন্সের অনেকের সঙ্গে কথা বলেছি। হয় কি, ধরুন এই যে যারা ইন্টেলিজেন্সের মধ্যে থাকে তারা তো আজকে এই ডিপার্টমেন্টে রয়েছে, কালকে অন্য ডিপার্টমেন্টে চলে যাবে।
তার মানে আমি এই নয় যে আমি মিলিটারি ইন্টেলিজেন্সের অফিসে গিয়ে খবর নিয়ে আসি, তা নয়। যে লোকটা আগে অন্য ডিপার্টমেন্টে ছিল, আমার সঙ্গে আলাপ ছিল, সে তো গভর্নমেন্ট সার্ভেন্ট, তো সে গিয়ে থেকে মিলিটারি ইন্টেলিজেন্সে গেছে। বা আমি ধরুন কর্নেল রায়নার সঙ্গে কথা বলছি, কর্নেল রায়না আজকে মিলিটারি ইন্টেলিজেন্সে ঢুকে গেলেন। তা কর্নেল রায়না তো আমার পুরো পরিচিত। এখন যেমন কর্নেল রায়নাকে আমি ফোন করে জিজ্ঞেস করি, রায়না সাহেব এখন কি হলো বলুন আমাকে, ভারত পাকিস্তান নিয়ে যখন জিজ্ঞেস করি, বাংলাদেশ নিয়েও জিজ্ঞেস করি, সে সমস্ত প্রশ্ন ওদের কাছেও জিজ্ঞেস করি, তখন ওদের জানা থাকলে ওরা আমায় বলে দেয়। আচ্ছা, অনেকে একটা কথা প্রশ্ন করছে আপনার জন্য, এখানে আমি অনেকগুলো পাচ্ছি কমেন্টস, যেটা আপনারা প্রশ্ন করছে যে আপনারা বারবার কেন বলছেন যে ইন্ডিয়ার কাছে সেফ এক্সিট চাচ্ছে, ওরা বাংলাদেশের লোকরা ইন্ডিয়াতে সেফ এক্সিট চাবে কেন, এইটা প্রশ্ন। ইন্ডিয়া ছাড়া যাবে কোথা দিয়ে? এই জিনিসটা একটু ভেঙে বুঝিয়ে দেন কাহিনী। ভারতের আকাশপথ ছাড়া, ভারত তো 3 দিক দিয়ে ঘেরা। একদিকে হচ্ছে সমুদ্রপথ, তা সমুদ্রপথ হয়ে যেতে হলে একমাত্র শ্রীলঙ্কা হয়ে ম্যাপটাকে দেখতে বলুন, একটা ম্যাপ দেখে নিতে বলুন টেবিলে ফেলে, তাহলে বুঝে যাবে যে ভারত কোন জায়গায় আর বাংলাদেশ কোন জায়গায়। এখন যেতে গেলে তাহলে শ্রীলঙ্কা হয়ে যেতে হবে। পাকিস্তানের ফ্লাইট গুলো সমস্ত দুবাই হয়ে যায় কেন? কারণ পাকিস্তান ভারতের এয়ার স্পেসে ঢুকতে পারে না, তাকে দুবাই হয়ে যেতে হয়। এখন এদের যদি যেতে হয় তাহলে শ্রীলঙ্কা হয়ে মানে ট্রানজিট করতে হবে। আর শ্রীলঙ্কাকে বলে দিয়েছে ভারত সরকার যে এখানে কোনো বাংলাদেশিকে ট্রানজিট দেবে না। তার না ভারতবর্ষ ট্রানজিট দিল, না শ্রীলঙ্কা ট্রানজিট দিল, যা এবার পাকিস্তান যা। এবার পাকিস্তানে যাবে কি করে? প্রশ্নটা হলো পাকিস্তানে যাবে কি করে? আগে তো তাকে দুবাই যেতে হবে, আর দুবাই যেতে গেলেই তো ভারতবর্ষে আসতে হবে। ট্রানজিটটা পাবে কি করে? ট্রানজিট একমাত্র ভারতবর্ষ, এছাড়া আর কেউ দিতে পারবে না। তো ম্যাপটা একবার টেবিলে, অ্যাটলাস ম্যাপটাকে টেবিলের উপরে ফেলুন। ফেললে মুশকিলটা হচ্ছে এরা কেউ পড়াশুনো করে না, যে না ঠিক আছে অ্যাটলাস ম্যাপটাকে টেবিলের উপরে ফেলি, ফেলে দেখি বাংলাদেশটা কোথায় আছে, ভারতটা কোথায় আছে, কোথায় এয়ার রুটটা আছে। এয়ার ট্রাফিক রুট 24 টাইপ করতে বলুন না, এয়ার ট্রাফিক রুট 24 লাইভ দেখতে পাবে। আমরা জানি কি করে? আমরা তো এইভাবেই জানি যে কোন প্লেন কোথা থেকে কোথা দিয়ে যাচ্ছে, কার কোথায় এয়ার রুট আছে, পরিষ্কার একেবারে দেখায় তো ওখানে পরিষ্কার। এখন হাতের মধ্যে মুঠো ফোন আছে, হাতের মধ্যে গুগল রয়েছে, তো গুগল মাস্টার যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আপনার তো চিন্তা নেই, আপনি তো মানে করতেই পারেন। এখন দাদা, আমাদের বাংলাদেশ থেকে এক বিশিষ্ট নেতা আমেরিকায় গিয়ে বলেছেন যে 50 লক্ষ কর্মী বাহিনী আছে, 25 লক্ষ আছে যে আপনার কি বলে 50 লক্ষ ভোটার আছে জামাতে। না ছেড়ে দিন না, ভারতকে ছেড়ে দিন। না না, আপনারা ভীত কিনা এই 50 লক্ষ যদি ঢুকে, আপনারা ভীত কিনা? আমরা ভীষণ ভীত, আতঙ্কিত, আমরা শিহরিত, আমরা সব কাঁপছি ভয়ে। আবার উনি স্টেজ থেকে নেমে বলছেন, ভিডিও আমি দেখেছি, একটু বেশি বলে ফেলতেন তো, রীতিমতো হাস্যকর। দাদা দেখেন 50 লক্ষ যদি ঢুকে যায়, দাদা আপনার বাড়ি কলকাতায়, বাংলাদেশ থেকে কলকাতার বর্ডার একদম কাছে, আপনার বাড়ি ঘর সব চলে যাবে দাদা, সব চলে যাবে, সব চলে যাবে। আমার তো কেউ থাকবে না, আমার তো মাত্র কলকাতা থেকে ধর্মতলা থেকে আমার 12 কিলোমিটার দূরত্ব আমার বাড়ি। তাহলে তো আপনি খুবই ভীত। খুবই ভীত, আমি ভীষণভাবে ভীত। আর আমার এখান থেকে বনগাঁ বর্ডার হচ্ছে কি আপনার কত 84 কিলোমিটার, মানে বেনাপোল পেট্রাপোল যেটা 84 কিলোমিটার। 84 কিলোমিটার দৌড়ে চলে আসবে হই হই করতে করতে। আমার বাড়িতে ভাঙচুর করে একেবারে 32 নাম্বার করে দিয়ে চলে যাবে, আমি কোথায় যাবো?
আমি ওই জন্য ভীষণ শঙ্কিত এবং ভীষণ ভীত। আর এই যে আপনাদের ডিজিএফআই করে আপনাকে ফোন করেছে না, এই জি জি। আমার নাম নিয়েছে, তাতে আমি যে কি ভয় পেয়েছি, আমি তো হয়েছে আর আমি ভিডিও করব না। কিন্তু কালকে আমি বোমা একটা ফাটাবো, আগামীকাল? আগামীকাল একটা বোমা ফাটাবো, তারপর ভেবে তাহলে দেখবো যে ডিজিএফআই বলছে আমি তাহলে ভয় পেয়েছি কিনা। বোমাটাকে ফাটিয়ে দিই, তারপরে তো ভয় পাবো আর কি। এখন ভয় পেয়েছি, কিন্তু বোমাটাকে ফাটি, মরতেই যখন হবে তখন মেরে মরি, তো বোমাটা মেরে দিই। দাদা আপনাকে একটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে বলো। যে এখানে দুইটা তিনটা কোশ্চেন হবে আসলে। একটা হচ্ছে যে আমাদের মিডিয়াতে এখন ঘুরছে যে শেখ হাসিনাকে বাংলাদেশ নিয়ে কথা বলতে আপনার নরেন্দ্র মোদী নাকি মানা করেছেন, মানে আপনাদের প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার, উনি কি মানা করেছেন যে ইন্ডিয়াতে থেকে বাংলাদেশ নিয়ে কথা বলো না। এখন এইটা কতটুকু সত্য তা আমি জানি না, কারণ হচ্ছে যে যেখানে দালাই লামা সরাসরি কথা বলতে পারে চীনের বিষয় নিয়ে, সেখানে আমাদের প্রধানমন্ত্রীকে কি এটা মানা করা হয়েছে বা হচ্ছে, এরকম কিছু আপনি জানেন? কেন, আপনার স্বয়ং ডক্টর ইউনূস যখন এখানে এসেছিলেন, তিনি তো নিজে প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে ভারতে বসে উনি এগুলো করছেন, ওনাকে এটা বন্ধ করতে বলুন। তা আমাদের প্রধানমন্ত্রী কি জবাব দিয়েছেন? আমাদের দেশে বাক স্বাধীনতা আছে, আমরা বারণ করতে পারবো না। তা তিনি দেশের নাগরিক নন, শেখ হাসিনা দেশের নাগরিক নন, তার বাক স্বাধীনতা আটকাচ্ছে না। দলাই লামা ভারতীয় নাগরিক নন, তার বাক স্বাধীনতা আটকাচ্ছে না। আমি তো ভারতীয় নাগরিক, আমার জন্য তো কোর্ট খোলা আছে। আমাদের কোর্ট তো আর বাংলাদেশের মতো কোর্ট নয়। এখানে পুলিশ ভুল কাজ করলে পুলিশকে পেদিয়ে খাল খিচে দেয়। এখন তাহলে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসলে মানা করা হয়নি এইসব বিষয়ে কোনো কথায়? না এগুলো তো না গুজব। না, সব গুজব। আমায় গুজববাজ বলে নিজে নিজে গুজব রটায় এরা। তা উনি এই যে বলছেন, ভিডিওতে বলছেন এগুলো, উনি তো অডিওতে, উনি তো ইন্ডিয়া তো ওনাকে ছাড়পত্র দিয়ে দিয়েছে, আপনি ভিডিওতেও ভিডিও বার্তাও দিতে পারেন। উনি বলেছেন না, আমি দেশে গিয়ে সরাসরি আমি জনতার সঙ্গে কথা বলবো, আমি ভিডিও মাধ্যমে কথা বলবো না। ওটা ওনার ইচ্ছা। ভারত সরকার তো গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। আর যে ভারত সরকার এত বড় অ্যারেঞ্জমেন্ট করতে পারে, সারা পৃথিবীর সঙ্গে পাঙ্গা নিয়ে, যে তুই করবি, দেখ তোর বাপের বেটা এখানে বসে আছে। আমি বলেছিলাম না বহুদিন আগে যে ভারতের থেকে বড় গুন্ডা এই দক্ষিণ পূর্ব এশিয়াতে নেই, এত বড় গুন্ডা। ট্রাম্পকে বেড়ে শায়েস্তা করে দিল, তো কোথায় বাংলাদেশ, কোথায় ইউনূস? আচ্ছা দাদা, এই যে শেখ হাসিনা আপনাদের কাছে নাকি দেশটা পুরো বিক্রি করে দিয়ে গেছে, আপনারা আমাদের পুরো দেশটাকে কিনে ফেলেছেন, এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? আমাদের মতো একটা গরিব দেশের সাথে আপনি এই যে কেন করলেন? এই যে খুব অন্যায় কাজ হয়েছে। এই অন্যায় যে কাজগুলো হয়েছে সেগুলো 15 মাস থেকে গদিতে বসে রইলেন এই সংস্কার করে, এই একটা ফাইল বের করতে পারলেন না। ও যে ইন্ডিয়া একটা করে চাবি লাগাচ্ছে আর কান্নার রোল ছুটে যাচ্ছে। এই যে 26শে ফেব্রুয়ারিতে জল চুক্তি আছে, যদি শেখ হাসিনা না ফেরেন তাহলে তো বাংলাদেশ জলও পাবে না, যেটা পাকিস্তানের হয়েছে। ইন্ডাস ওয়াটার টিটি বন্ধ করে দিয়েছে, এই যে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে, হাহাকার পড়ে গেছে। শেখ হাসিনা কি কি নিয়েছিলেন? এই যে লোকে আমায় বলে এখনো তো চাল পাঠিয়ে যাচ্ছেন, ডাল পাঠিয়ে যাচ্ছেন, আরে এগুলো সব শেখ হাসিনার আমলে সে সমস্ত করা এগ্রিমেন্ট। সেই এগ্রিমেন্টের এখনো পর্যন্ত এদের ডলার সংকটের জন্য এরা ডলার দিতে পারছে না। আর ব্যবসায়ীরা যতক্ষণ না টাকা পাচ্ছে ততক্ষণ যে এক্সপোর্টার সে তো টাকা মাল দেবে না। যেরাম যেরাম ডলার তারা জোগাড় করছে আপনাদের দেশের ইম্পোর্টাররা,
সেরানো সেরা ডলার আমাদের এখানে পাঠাচ্ছে, সেই অনুযায়ী মালগুলো গিয়ে আপনাদের ওখানে ঢুকছে, মনে করছে এখনো মাল যাচ্ছে, আসলে মাল যাচ্ছে না। কিছুদিন আগে আপনাদের এক উপদেষ্টা বললেন না, খাদ্য উপদেষ্টা, যে আমাদের চাল দেবে না বলেছে। চাল দেবে না 3 মাস আগে বলেছে, তখনও পর্যন্ত শেখ হাসিনার রেখে যাওয়া চালগুলো বিলোচ্ছিলেন। না, চাল দেবেন না এখন কেন? সেই স্টক ফুরিয়ে গেছে। এটা কি আপনাদের কাছে স্টক ফুরিয়ে গেছে এই জন্য কেন দিচ্ছেন দেবো? না নাকি? না না, আমার গরিব দেশ, আমরা নিজেরা খেতে পারি না, কোন লোকই খাওয়াবো? আচ্ছা, এই জন্যই বন্ধ করছেন? আমাদের 140 কোটি দেশ, হ্যাঁ 140 কোটির দেশ, আমরা নিজেরা খেতে পাই না, অন্য দেশকে খাওয়াবো কি করে? এটা অবশ্য যুক্তি আছে, কারণ হচ্ছে এখন অনেকে এই যে এখানেও প্রশ্ন করেছে আপনার 18 কোটি লোককে আমি খাওয়াতে যাবো কেন, আমার 140 কোটি লোককে বাদ দিয়ে? না, এইখানেও অনেকে প্রশ্ন করছে যে আপনারা এখনো কেন খাদ্য সরবরাহ করছেন, কেন বন্ধ করছেন না? তা আমার কথা হচ্ছে যে এখনো হয়তো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র অনেক দয়ালু বিধায় আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছে, কারণ আমরা না না, এখন তো বন্ধ আছে, এখন তো বন্ধ আছে, যেটা আমি বললাম, এখন তো বন্ধই আছে তো। ওই যেরাম যেরাম ডলার পাচ্ছে এরা, ডলার সংকটের জন্য ডলার যেরাম যেরাম পাচ্ছে সেরাম ডলার অনুযায়ী এরা এখানে পাঠাচ্ছে, তখন যারা এক্সপোর্টার আছে আমাদের ইন্ডিয়ান এক্সপোর্টার, সে তখন মালটা পাঠিয়ে দিচ্ছে, 2-4 লরি করে মাল যাচ্ছে। ওইটাই মনে হচ্ছে যেন ইন্ডিয়া মাল পাঠাচ্ছে, আসলে ইন্ডিয়া মাল পাঠাচ্ছে না, ইন্ডিয়া মাল পাঠানো বন্ধ করে দিয়েছে, নতুন করে কোনো এগ্রিমেন্ট হয়নি। আম পাঠিয়েছে, আম কে খেয়েছে? উত্তরপ্রদেশের গরুতে আম খেয়েছে। কেন এবার আম তো খেয়েছে, ইলিশও তো ইলিশ, দিল অনেক। ইলিশ, হ্যাঁ ইলিশ বা 1200 টন দিল। তারপরে তো আপনাদের ওই ফরিদা আক্তার নাকি আছেন, আপনাদের মৎস্য উপদেষ্টা আছেন, জি তিনি জি জি। বললেন না না আমাদের এখানে দাম বেরিয়ে যাবে, তাই আমরা দিতে পারবো না। পরে তো উইথড্র করলেন উনি, কারণ ভারতীয় ইম্পোর্টাররা বলে দিয়েছে যে আমরা নেবো না। আচ্ছা দাদা, আপনারা কি ইলিশ না খেলে কি আপনাদের চলবে না? না, ইলিশ তো আমাদের এখানে হয়, গঙ্গার ইলিশ। না, আপনি বলছি না উৎস খেলে। দেখুন, হিমালয়, হ্যাঁ, আরে সারা সারা বছর কি ইলিশ পাওয়া যায়? ইলিশ পাওয়া যায় না। তা আমরা কি নিয়ে কি খেয়ে থাকি? আমরা ছোট মাছ খেয়ে থাকি, আমরা রুই কাতলা খেয়ে থাকি, আমরা শাকসবজি খেয়ে থাকি। ভারতবর্ষের বেশিরভাগ মানুষ হচ্ছে আপনার মানে ঘাস ফুস খানেওয়ালা আদমি, মানে ওই তৃণভোজী আর কি, নিরামিষাশী। হ্যাঁ, নিরামিষ, জি। আর কিছু সংখ্যক আমার মতো মানুষ আছে, মাছ ছাড়া আমাদের চলে না। চলে না। ফলে বা একদিন দুদিন অন্তর অন্তর আমি ব্যাগ ঝুলিয়ে বাজারে যাই, আর মাছের কানকো তুলে, কানকো না হলে পরে মাছ কিনবো না। এটা আমার রোগ আছে একটা। বলি এ তো ইলিশ না পেলে আমরা, হ্যাঁ বাংলাদেশি ইলিশ নিশ্চয়ই স্বাদের, অনেক বেশি স্বাদ, আমাদের গঙ্গার ইলিশে অত স্বাদ নেই। শোনা যাচ্ছে আমাকে? জি জি জি, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাদের গঙ্গার ইলিশে অত স্বাদ নেই। কিন্তু যে দেশ ভারত বিদ্বেষী কথাবার্তা বলে, আমাদের পেছনে চাকু সানাচ্ছে, তারা ইলিশ মাছ পাঠাবে আর আমরা এখানে বসে সেই ইলিশ মাছ খাবো, সেরকম বাঙালি আমরা না। আমরা দেশপ্রেমিক বাঙালি, আমরা ভারতবর্ষকে ভালোবাসি, আমরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি সবকিছু করতে পারি, কিন্তু ভারতবর্ষের যখন বিপদ আসবে তখন দেখবেন আমাদের যে এই যে 564টা দল আছে, সব দেখবেন এক কাট্টা হয়ে গেছে। শেখ হাসিনা ইস্যুতে কি হলো? শেখ হাসিনা ইস্যুতে যে চরম বিরোধী ছিল আওয়াজউদ্দিন, লালু প্রসাদ যাদব, অখিলেশ যাদব, যারা কট্টর বিরোধী যারা, তারাও তো সহমত প্রকাশ করেছিলেন যে শেখ হাসিনা এখানেই থাকবেন। উনি এলেন, সোনিয়া গান্ধী দেখা করলেন, প্রিয়াঙ্কা আর রাহুল তো মাঝে মাঝেই গিয়ে দেখা করে আসে, মাঝে মাঝেই যান, শরীর স্বাস্থ্যের খবরটা ওর নিয়ে আসেন। ইনি এমন একটা ব্যক্তি যিনি মানে সোজা পার্লামেন্টের মধ্যে ঢুকে যেতেন,
গিয়ে পার্লামেন্টের সেন্ট্রাল হলে বসে সবার সঙ্গে হা হা করে হাসতেন এবং চা খেতেন, গল্প করতেন, 2 ঘন্টা 3 ঘন্টা গল্প করতেন। কে কোন দল উনি চিনতেনও না। কিন্তু সবাই তো চেনে শেখ হাসিনাকে। ফলে যখনই শেখ হাসিনার নামটা আসছে না, তখন ওই ছবিটা তাদের মনে, কুমার মঙ্গলমের মনে ছবিটা বা অখিলেশ যাদবের মনে ছবিটা আসছে। আরে আমরা তো একসঙ্গে বসে চা খেয়েছি তো ওখানে, উনি তো বেশ ভালো মানুষ, তাহলে উনি কেন থাকবেন না? বিপদে পড়েছেন। তারপর শেখ মুজিবের মেয়ে, আমরা দেশ স্বাধীন করেছিলাম, ভালো আর থাকবেন। নরেন্দ্র মোদী বলেছেন না লিখিত দিন, কালকে বলবেন যে আমি তো অনুমতি দিইনি, ও বললে চলবে না, আমার লিখিত দিন। তা সবাই লিখিত দিয়েছে, শেখ হাসিনা আছেন, ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। যখন বলেছিলেন ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হচ্ছে, তখন বলেছিল এই গুজব রটাতে শুরু করলো, গুজব রটাতে শুরু করলো। আলটিমেটলি দেখা গেল ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়েছে। তো বিশ্বের যেখানে যাওয়ার উনি যাবেন, উনি প্রাইভেট প্লেনে যাবেন, ভারতের প্রাইভেট প্লেনে যাবেন, রানীর মতো থাকবেন। যে জীবনযাপন উনি করে এসছেন সেই জীবনযাপনই উনি এখানে করছেন, ওনার কোনো অসুবিধা নেই। তো দাদা, এখন আমাদের বাংলাদেশের আপামর জনসাধারণ এবং আওয়ামী লীগের বা আওয়ামী পরিবারের যারা আছে, তাদের উদ্দেশ্যে কি আপনি কোনো কিছু বলবেন কিনা, যে তারা তাহলে সবাই শান্ত থাকুন, ঝড়ঝঞ্ঝা যা কাটার মোটামুটি কেটে গেছে। এখন ওই যে বলেছিলাম না, দিনের আলো ফুটবে, অন্ধকারের স্থায়িত্ব খুব কম, রাতের স্থায়িত্ব খুব কম। রোজ আসে বটে, কিন্তু রোজ ভোরও হয়, এবং আলোর স্থায়িত্ব কিন্তু বেশি। ফলে এই সাইক্লিক অর্ডারে আলোটা কিন্তু আবার আসবে, সেই আসার পথটা তৈরি হয়ে গেছে। ধীরে ধীরে দেখবেন আসার পথটা বুঝতে পারবেন আপনারা নিজেরাই, যে সব পরিবেশ পাল্টে যাচ্ছে। সব ল্যাজ মোটা উপদেষ্টারা সব ল্যাজ উঠিয়ে পাই পাই করে দৌড়াচ্ছে, সে বঙ্গোপসাগরের ডিঙি নৌকো চাপিয়ে হোক, আর যে করে হোক মাশরুম মধ্যে ডুবে মরলে মরুক, অন্ত ফাঁসির দড়ি যাতে গলায় না পড়ে। আমার এখানে এখন ইয়াসিন আরাফাত নামে এক ছোট ভাই বা বড় ভাই হতে পারে, উনি খুব রিকোয়েস্ট করেছেন, আপনার কাছে একটা রিকোয়েস্ট রেখেছেন। উনি লিখেছেন যে, বড় ভাই, দাদার কাছে আমার একটা প্রশ্ন, বাংলাদেশ বিমানের জন্য ভারতের আকাশপথ বন্ধ হবে আর কতদিন সময় লাগবে? সেটা আমি জানি না, সেটা আমি বলতে পারবো না, সেটা আসলে কারণ আমিও জানি এই না। ঘটনা সেটা সেই এটা কিরম হয় জানেন, এগুলো হচ্ছে গভর্নমেন্টের সব থেকে গোপন সিদ্ধান্ত। যেদিকে ভারত পাকিস্তানকে মারলো, তার গত 1 মাস ধরে আমি বলে যাচ্ছি ভারত পাকিস্তানকে এমন মারবে কোমর ভেঙে দেবে। লোকে বলতো গুজব ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে, সাহসই নেই পাকিস্তানকে মারার। আলটিমেটলি যেদিনকে আমি রাত্রিবেলা বসে আমি ভিডিও করলাম, সেদিনকে আবার কার সঙ্গে লাইভ চলছিল, তো আমি নিজেও জানি না যে ভারত মেরে দিয়েছে। পরে তাড়াতাড়ি লাইভ টাইভ গুটিয়ে নিয়ে আমি বসে বললাম যে খবর টবর নিতে, বলে নিজেই জানতে পারি না। এই কখন টুপটাপ বৃষ্টির মতো, শিলা বৃষ্টির মতো আপনার দেশে কখন ওই ড্রোন গুলো পড়বে, সে করে জানবো আমি? পড়বে তো নিশ্চয়ই। সিডিএস যখন আজকে মিট করছেন, তখন তো পড়বে না, কথা হতে পারে না। আর যদি এখন এই সবকটা পালিটালি যায়, সেটা আলাদা কথা, তখন তো পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে। আর সব থেকে মুশকিল কি জানেন, এই যে আমাদের জেনারেলরা বলেন, হাসতে হাসতে গল্প করতে করতে বলেন, ভাই পাকিস্তানে তো তবু কিছু ছিল, কিছু ইনস্টলেশন ছিল যেগুলো আমরা মারতে পেরেছি। বাংলাদেশে কি ইনস্টলেশন আছে? পদ্মা ব্রিজ ভাঙবো? ভাঙতে পারবো না। আমি মেট্রো রেল ভাঙবো? ভাঙতে পারবো না। তাহলে সাধারণ মানুষ আমি মেরে কি করব? আমি 10টা ক্যান্টনমেন্টে মেরে আমি 20 লাখ কি 20,000 সৈন্য কি 30,000 সৈন্য মেরে দিলাম, তাহলে লাভটা কি হলো আমার? জিহাদি গুলো তো রয়ে গেল। ফলে এটা অন্যভাবে ট্যাকেল করতে হবে।
সেটা এখন তারা তো যারা বুদ্ধিমান মানুষ এখন আছে তো তারাই করে। জামাতের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ সবই তো ইন্ডিয়াতে যে হাত পা ধরতেছে, কিন্তু দেশে আসলেই তাদের চর্বি বেড়ে যায়। কাহিনীটা কি? হ্যাঁ, হ্যাঁ, কাহিনীটা আমিও বুঝি না, কাহিনীটা আমিও বুঝি না। অনেকেই এখানে লাইন টাইন লাগায়, অনেকেই খবর টবর পায়, লাইন লাগাচ্ছে, ফোন লাগাচ্ছে। এমনকি এ খবরও কানে এসছে যে শেখ হাসিনার সঙ্গে লাইন হচ্ছে, যে আপনি একটু বলে দিন। এ খবরও আমি পেয়েছি, কিন্তু কনফার্ম হতে পারিনি, কারণ শেখ হাসিনার সঙ্গে তো আমার কথা হয় না, আমি ওনাকে জিজ্ঞেসও করতে পারবো না, ফলে আমি বলতে পারি না এগুলো। আপনার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় আমি বলে দিলাম যে খুব একটা অবাক হবেন না যদি কখনো শোনেন যে শেখ হাসিনার সঙ্গে এরকম আলাপচারিতা হয়েছিল, এই লাইভটার কথা মনে করবেন যে তরুণ ঘোষ এই কথাটা বলেছিল, আন্দাজ করেছিল, শুনেছি আমি। মানে এদেরকে কাউকে বিশ্বাস করবেন না, এরা সব হচ্ছে, সব কটা হচ্ছে মানে ঢপবাজ, চিটিংবাজ, 420। এরা সব এদের নিয়ে যত কম কথা বলে তত ভালো। ঠিক আছে দাদা, আপনাকে এখন ছেড়ে দিই, যেহেতু আপনি আবার আরেকটা লাইভে যাচ্ছেন আমাদের বাংলাদেশেই। হ্যাঁ, 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 হ্যাঁ। সুপ্রিয় দর্শক মন্ডলী, দাদার কাছ থেকে আমরা গল্পের ছলে অনেক কিছুই শুনলাম। আবার দাদাকে কিন্তু আমরা হুমকিও দিলাম যে আমাদের 50 লক্ষ ঢুকে যাবে দাদার বাড়িতে। দাদা কিন্তু ব্যাপক ভয় পেয়েছে। তো সকলে আমার দর্শক শ্রোতা যারা আছেন, দাদার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। খবর যেখান থেকেই হোক শেয়ার হয় খবরটা। যে একটা ছবি হয়তো একজনের তোলে, কিন্তু ওই ছবি প্রত্যেক পত্রিকায় দেখা যায়, তার মানে প্রতি সাংবাদিক ওখানে থাকে না। এটা যেমন স্পিড হয়, খবরটাও স্পিড হয়। সেভাবেই আমার পক্ষে এই মুহূর্তে ইন্ডিয়া থেকে খবর বের করা সম্ভব না, যেটা দাদা করে। আবার হয়তো ইউরোপের খবর আমাদের কাছ থেকে হয়তো দাদার কাছে শেয়ারে যায়, ছবি দেখে নিয়ে নেয়। এটা নরমাল সাংবাদিকতার ক্ষেত্রে, ইউটিউবের ক্ষেত্রে হয়তো আমি নিই তো এটাই সত্য। এখানে দোয়ানো হয়তো হয়। হ্যাঁ, এটা 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 কোনো ভুলের কিছু নাই, বা এটা চুরিও না। বা আপনার যে আপনাদের ভাষায় কিছু কিছু জামাতির ভাষায় যে গুজব বলেন, যারা গুজব মনে করেন গুজব, যারা মনে করেন যে অরিজিনাল অরিজিনাল। এতটুকুই বলবো। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ।